শুনছেন গল্প স্বল্প। 100.1 FM গোল্ডে। শিশু ও কিশোর সাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যের এক বর্ণময় চরিত্র হেমেন্দ্র কুমার রায়। জন্ম 18 এপ্রিল 1888, ব্রিটিশ শাসিত ভারতের কলকাতায়। ছোটদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা কাহিনীর পাশাপাশি লিখেছেন অসংখ্য হাসির গল্প। সাহিত্যিক হিসেবে তাঁর প্রথম আত্মপ্রকাশ 1903 খ্রিস্টাব্দে বসুধা পত্রিকায় আমার কাহিনী গল্পের মধ্যে দিয়ে। এরপর 1322 বঙ্গাব্দে সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায় এবং মণিলাল গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় ভারতী পত্রিকায় নিয়মিতভাবে লিখতে থাকেন। সম্পাদনা করেন নাচঘর এবং রং মশালের মতো সাপ্তাহিক ও মাসিক পত্রিকা। ছোটদের জন্য তিনি 80টিরও বেশি বই লিখেছিলেন, যার মধ্যে কবিতা, নাটক, হাসি ও ভূতের গল্প, অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা কাহিনী, ঐতিহাসিক উপন্যাস সবকিছুই ছিল। তাঁর সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার, জয়ন্ত গোয়েন্দা ও সহকারী মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। এছাড়াও লিখেছেন জলের আলপনা, বেণুজল, পদ্মকাঁটা, ঝড়ের যাত্রীর মতো বই। গল্প স্বল্পে আজ থাকছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক সিরিজের কাহিনী দুটি কাঁটা পেরেক। গল্প পাঠে অরিজিৎ, রাজীব, সোমক, উজ্জ্বল, তমজিৎ, সোহম ও অর্ণব। শুরু হচ্ছে দুটি কাঁটা পেরেক। চায়ের পেয়ালায় শেষ চুমুক মেরে ইন্সপেক্টর সুন্দরবাবু বললেন, তোমাদের মতন শখের গোয়েন্দার সঙ্গে আমাদের অনেক তফাৎ, বুঝেছ হে? তোমরা আরামকে দাঁড়ায় বসে কাল কাটাও ফুলবাবুর মতো, আর আমাদের করতে হয় মাথার ঘাম পায়ে ফেলে দিকবিদিকে ছোটাছুটি। তোমরা হচ্ছে তুলোর বাক্সে বন্দি আঙুরের মতো, আর আমরা হচ্ছি বড় গাছের মস্ত ফলের মতো, সইতে হয় ঝড়ের ঝাপট। বুঝলে হে জয়ন্ত? জয়ন্ত মুখ টিপে খালি একটু হাসল। মানিক বলল, মস্ত কাঁঠাল যতই ঝড়ে দুলুক, তবু কেউ তাকে বলবে না আঙুরের মতন ভালো। সুন্দরবাবু খাপ্পা হয়ে বললেন, আরে বাবা, আমরা হচ্ছি পাশ করা অ্যালোপ্যাথ, সরকার আমাদের মানে, বুঝলে? আর তোমরা কি হে বাপু, হ্যাঁ, হাতুড়ে হোমিওপ্যাথ। যতই তোর পাও সরকার আমলেই আনবে না। শখের গোয়েন্দা। সুন্দরবাবু, আপনার উপমা দেবার শক্তি দেখলে মহাকবি কালিদাসও হিংসায় জ্বলতেন। কিন্তু আপাতত একটু থামুন, ঘরের বাইরে পায়ের শব্দ শুনছি। জয়ন্ত, জয়ন্ত, ঘরে আছো? বলতে বলতে ঘরের মধ্যে প্রবেশ করলেন একটি ভদ্রলোক। আরে নবীন যে, তা তোমার মুখের ভাব তো সুবিধের নয়, ব্যাপার কি? জয়ন্ত জিজ্ঞেস করল। ব্যাপার গুরুতর। আমি 70,000 টাকা হারাতে বসেছি। বলো কি হে? কাল আমার বাড়িতে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? তা পুলিশকে জানিয়েছেন? সুন্দরবাবু জিজ্ঞেস করলেন। না, পুলিশের চেয়ে আমি জয়ন্তকে বেশি বিশ্বাস করি, তাই আগে এখানেই এসেছি। বুঝলাম। আপনি হচ্ছেন সেই দলের লোক বাড়িতে অসুখ হলে যারা হোমিওপ্যাথ ডাকতে ছোটে। চত্ব সব। নবীন অবাক হয়ে বলল, মানে? মানিক বলল, সুন্দরবাবুর কথার মানে খুঁজো না নবীন, তুমি বরং নিজের কথা বলে যাও। জয়ন্ত বলল, আচ্ছা, তোমার চুরিটা কি গিয়েছে, টাকা নাকি গয়না? টাকাও নয়, গয়নাও নয়, চুরি গিয়েছে একখানা ছবি। সুন্দরবাবু বললেন, হ্যাঁ, এই যে বললেন আপনি 70,000 টাকা হারাতে বসেছেন। ঠিক তাই। এক সাহেব ওই ছবিখানা 70,000 টাকায় কিনতে চেয়েছে। বাবা, এ তো ছবিখানা কত বড়? লম্বায় 1 ফুট 3 ইঞ্চি আর চওড়ায় 1 ফুট। যত বাজে কথা। ওইটুকু ছবির কখনো অত দাম হয়? বানানো গল্প সব। জয়ন্ত হেসে বলল, সুন্দরবাবু, যথাস্থানে খবর নিলেই শুনতে পাবেন, ওর চেয়ে ছোট ছবিরও ওর চেয়ে ঢের বেশি দাম হয়। সুন্দরবাবু মুখভঙ্গি করে বললেন, বাবা,
জানি নে বাপু, কালে কালে কতই শুনবো। মানিক বলল। জীব বিশেষ মুক্তাহারের মূল্য বোঝে না। সুন্দরবাবু ক্রুদ্ধ স্বরে বললেন, তার মানে কি? হ্যাঁ, আমি হচ্ছি একটি বাঁদর? মানিক দুষ্টু হাসি হেসে বলল, তা কেমন করে বলবো? বাঁদরের সঙ্গে আপনার চেহারার কোনো মিল নেই তো। উফ, তোমরা জ্বালালে দেখছি। এই নবীন, ওদের ঝগড়ায় কান না দিয়ে তুমি তোমার ছবির কথা বলো। আর দিন কয় আগে নিলাম থেকে 25 টাকা দাম দিয়ে আমি একখানা পুরনো অয়েল পেন্টিং কিনে এনেছিলাম। ছবিখানার ওপরে ভারী ময়লা জমেছিল, তাই ভালো করে পরিষ্কার করতে গিয়ে দেখি তার এক কোণে ফুটে উঠেছে চিত্রকরের নাম। তা চিত্রকরের নামটি কি? জ্যান ভার্মিয়ার। হল্যান্ডের 17 শতাব্দীতে জ্যান ভার্মিয়ার নামে এক চিত্রকর ছিলেন। তার মৃত্যুর পর 200 বছর ধরে কেউ তাকে প্রকৃত মর্যাদা দিতে পারেনি। তারপর হঠাৎ লোকের দৃষ্টি পড়ে ভার্মিয়ারের ওপর। এখন তো তিনি সারা পৃথিবীতে মস্ত বড় উস্তাদ বলে বিখ্যাত। আর তার আঁকা ছবি বিক্রি হয় সত্যি একেবারে ওই বহুমূল্য রত্নের মতো। হ্যাঁ জয়ন্ত, আমি বিশেষজ্ঞদের কাছে গিয়ে জেনে এসেছি আমার ছবিখানি ওই ভার্মিয়ারেরই আঁকা। তাহলে তো ছবির দাম 70,000 টাকা হবেই। এই অভাবিত আবিষ্কারের ফলে আমি যে অত্যন্ত খুশি হলাম সে কথা বলাই বাহুল্য। কিন্তু আমার সৌভাগ্য স্থায়ী হলো না। কাল আমি কলকাতার বাইরে গিয়েছিলাম। আজ সকালে ফিরে এসে দেখি বৈঠকখানার দেওয়ালে ছবিখানার ফ্রেম রয়েছে, কিন্তু ফ্রেমের ভিতরে ছবিখানা আর নেই। আচ্ছা, কারোর উপরে কি তোমার সন্দেহ হয়? চোর এসেছে বাইরে থেকে, সন্দেহ করব কার ওপর? চোর যে বাহির থেকেই এসেছে জানলে কেমন করে? ঘরের রাস্তার দিকের জানলার একটা লোহার গড়াত খুলে চোর ঘরের ভেতর ঢুকেছে। আচ্ছা, কাল তুমি কখন বাড়ি থেকে বেরিয়েছিলে? ওই বিকেল 5:30টার পর। মানে বলতে পারো কাল ওই টিপ টিপ করে বৃষ্টি নেমেছিল কটার সময়? ঠিক 7:30টার পর। সে বৃষ্টি আজ সকালের আগে থামেনি। বর্ষা রাতের অন্ধকারে পথে লোক চলাচল ছিল না বলে চোরের নিশ্চয়ই খুব সুবিধেই হয়েছিল। নবীন, এইবারে তোমার বাড়ির কথা বলো। বাড়ির কথা বলবার বিশেষ কিছুই নেই। জানোই তো আমি বিয়ে করিনি, চাকর বামুন নিয়ে একলাই থাকি। আমার বাড়িখানা 4 তলা, 1 তলা আর 2 তলা আমার দখলে। 3 তলায় আর 4 তলায় 2 ঘর ভাড়াটিয়া থাকে। তারা কারা? 3 তলায় থাকেন বিপিনবাবু, শেয়ার মার্কেটের দালাল, আমারই মতন অবিবাহিত। তার সঙ্গে থাকে একটা লোক, সে একসঙ্গে পাচক আর ভৃত্যের কাজ করে। 4 তলায় স্ত্রী পুত্র কন্যা নিয়ে বাস করেন সন্তোষবাবু, তিনি সরকারি অফিসের কেরানি। বিপিনবাবু আপনার ছবির দাম জানেন? না, তবে তিনি আমার বন্ধুর মতো, প্রায় বৈঠকখানায় এসে আমার সঙ্গে আলাপ করে যান। ছবিখানা তিনি দেখেছেন বটে। চলো নবীন, এইবারে তোমার বাড়ির দিকে একটুখানি যাওয়া যাক। সুন্দরবাবু, আপনিও আমার সঙ্গে এলে খুশি হব। বুঝলুম, কিন্তু আমি গিয়ে করবোটা কি? কি আর করবেন, ঘরের কড়িকাঠ গুনবেন। চলুন চলুন। নবীনের বৈঠকখানাটি খুব সাজানো গোছানো। দেওয়ালের গায়ে নামজাদা চিত্রকরদের আঁকা দেশি বিলেতি ছবি, ছোট বড় পাথরের পুতুল। নিজের পুরো কার্পেটের ওপর সোফা, কোচ, চেয়ার। চুরি যাওয়া ছবির শূন্য ফ্রেমের দিকে তাকিয়ে জয়ন্ত খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর বলল, ইউরোপ আমেরিকায় ছবি চোরদের যথেষ্ট উৎপাত আছে, তবে এই দেশে এইরকম মামলা আমার হাতে কিন্তু এই প্রথমই এলো। আচ্ছা নবীন, যে সাহেব এই ছবিখানা কিনতে চায় তার নাম কি? ওয়াটসন। ছবিটা এখানে টাঙানো থাকে, এটা কি সে দেখেছে? হ্যাঁ, তা দেখেছে বই কি। জয়ন্ত আর কিছু না বলে যে জানলা দিয়ে চোর এসেছে তার সামনে গিয়ে দাঁড়ালো। বাইরে থেকে কেউ পাখির ফাঁকে হাত গলিয়ে আগে খড়খড়ি খুলেছে। তারপর একটা গরাদের মূল দেশের কাঠের ফ্রেম কেটে গরাদটা সরিয়ে ফেলেছে। জয়ন্ত বলল, সুন্দরবাবু, কিছু বুঝতে পারছেন? এখানে আর বেশি বোঝার কি আছে? চোর বেটা ওই বাটালি কি ওই ধরনের কোনো অস্ত্র দিয়ে যে জানলার ফ্রেমের খানিকটা কেটে গড়ারটা খুলে ফেলেছে, ওই কাঠের কুচোগুলো দেখলেই তো বুঝতে দেরি লাগে না। বলছি যে এখানে কি আর কিছু বোঝার নেই? না, কিছু না, আর তো কিছু না। একটা পায়ের দাগ পর্যন্ত দেখতে পাচ্ছি না। মানিক বলল, আশ্চর্য, আমি কিন্তু জানলার কাছে পায়ের দাগ দেখবার আশা করছিলাম, কারণ
জয়ন্ত চোখ টিপে তাড়াতাড়ি বলল, চুপ করো মানিক, কারণ অনেক কিছুই থাকতে পারে, তা নিয়ে তোমাকে আর মাথা ঘামাতে হবে না। নবীন, এইবারে বিপিনবাবুর সঙ্গে আমাদের কি দেখা হবে? বিপিনবাবু কাল সকাল থেকেই পেট খারাপের সমস্যা নিয়ে শয্যাগত হয়েছেন। তিনি আজ নিচে নামতে পারবেন না। হ্যাঁ, তিনি নাইবা নিচে নামলেন, তিনি যখন অবিবাহিত আমরা তার ঘরে গিয়েই দেখা করতে পারি। তুমি সেই ব্যবস্থাই করো। তাকে 2-4টে কথা জিজ্ঞেস করে আমরা ওই 4 তলায় সন্তোষবাবুর সঙ্গে একবার আলাপ করতে যাব। নবীন ঘর থেকে বেরিয়ে গেল। সুন্দরবাবু বললেন, ভায়া জয়ন্ত, আমার কি মত জানো তো? বলুন। এখানে সময় নষ্ট না করে তুমি ওই ওয়াটসন সাহেবের খোঁজ টোজ নাও। হ্যাঁ সুন্দরবাবু, আপনার এই পরামর্শ আমি শুনব। একজন ভৃত্য এসে জানালো, তেতলায় নবীনবাবু সকলকে ডাকছেন। তুমি কি নবীনবাবুর লোক? হ্যাঁ হুজুর। তো কাল রাতে এখানে যে চুরি হয়েছে সেটা জানো? জানি হুজুর। আচ্ছা, চুরির পরে বৈঠকখানায় প্রথম কে ঢোকে? আমাদের বাবু। বৈঠকখানার ঘরের দরজা কি বাড়ির ভেতর থেকে তালাবন্ধ ছিল? হ্যাঁ হুজুর। তার মানে রাতে তুমি কোনো শব্দই শোনোনি, তাই তো? না হুজুর, আমার ঘুম ভারী খারাপ, সকাল না হলে ভাঙে না, বাড়ির সবাই তা জানে। বাবা, তুমি তো দেখছি একেবারে আদর্শ ভৃত্য। ঠিক আছে, যাও। তেতলার একটি ঘরে বিপিনবাবু বিছানার ওপর শুয়েছিলেন। অস্নাত শুষ্ক মূর্তি, মাথার চুল উস্কো খুস্কো। সকলকে দেখে যন্ত্রণা বিকৃত মুখে তিনি উঠে বসবার চেষ্টা করতেই জয়ন্ত ব্যস্ত হয়ে বলল, আরে না 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 বিপিনবাবু, আপনি যে অসুস্থ সেটা আমরা জানি, আমরা খালি ওই 2-1টা কথা জানতে এসেছি। আপনি শুয়েই আমাদের কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ম্লান হাসি হেসে বিপিনবাবু বললেন, ধন্যবাদ। সত্যি আমি অত্যন্ত অসুস্থ, কাল সারাদিন কষ্ট পেয়েছি, রাত্রেও ঘুমোতে পারিনি। হ্যাঁ, এটা তো খুবই স্বাভাবিক। তাহলে মিছেই আপনাকে কষ্ট দিলাম। আসি। হ্যাঁ আসি, নমস্কার। এই নবীন, চলো আমাদের একটু 4 তলায় নিয়ে চলো। চারিদিকে চোখ বুলোতে বুলোতে জয়ন্ত পায়ে পায়ে এগিয়ে দরজার কাছে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তারপর হেঁট হয়ে মেঝের উপর থেকে 2টো কি যেন কুড়িয়ে নিল। মানিক চুপি চুপি জিজ্ঞাসা করল, কি জয়ন্ত? 2টো কাঁটা পেরেক। কাঁটা পেরেক? জয়ন্ত জবাব না দিয়ে মুখ তুলে তাকালো। তারপর উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, দেখো মানিক, দেখো কি সুন্দর ছবিটা দেখো। মানিক দেখল, কিন্তু ছবির মধ্যে কোনো সৌন্দর্যই সে আবিষ্কার করতে পারল না। নিতান্ত চলনসই একটা নিসর্গ চিত্র, আকাশ, পাহাড়, ঝর্ণা এবং ঘাস জমি। জয়ন্ত বলল, ছবিখানা আমার এত ভালো লেগেছে যে ওটাকে নামিয়ে আমি চোখের আরো কাছে এনে দেখতে চাই, বুঝলে? বলেই সে তাড়াতাড়ি একখানা চেয়ার টেনে এনে তার উপর উঠে দাঁড়ালো। পেছন থেকে বিকৃত স্বরে বিপিনবাবু বললেন, মশাই মশাই, আপনার এই অন্যায় স্বাধীনতা আমি সহ্য করব না। ততক্ষণে জয়ন্ত ছবিখানা নামিয়ে উল্টে তার পেছন দিকটা দেখে নিয়ে বলল, বিপিনবাবু, আপনার ছবির ফ্রেম থেকে 2টো কাঁটা পেরেক খুলে গিয়েছে। এটা তো ভালো কথা নয়, এর একটা ব্যবস্থা করা উচিত। বিপিনবাবু ক্রোধরুদ্ধ স্বরে বললেন, না, আপনাকে কোনো ব্যবস্থাই করতে হবে না, আমার ছবি আবার টাঙিয়ে রাখুন। কিন্তু কে শোনে কার কথা? জয়ন্ত প্রথমে ছবিটাকে উপুর করে মেঝের ওপর রাখল। তারপর পকেট থেকে একটা পেন্সিল কাটা ছুরি বার করে ক্ষিপ্র হাতে ফ্রেমের কাঁটা পেরেকগুলো উৎপাটন করে ফেলল। তারপর পেছন দিককার পুরু কাগজখানা তুলে নিয়ে বলল, আরে এ কি? ছবির পেছনে ছবি। এই নবীন, দেখো তো এই ছবিখানা চিনতে পারো কিনা? নবীন অভিভূত কণ্ঠে বলে উঠল, এই তো আমার ভার্মিয়ারের ছবি। জয়ন্ত রূপোর শামুক নস্যধ্বনি বের করে অ্যাক্টিভ নস্য নিয়ে বলল, সুন্দরবাবু, আমাদের বিপিনবাবুকে অতঃপর আপনার হাতেই সমর্পণ করলাম। জয়ন্ত বলল, চোর যে বাড়ির ভিতরকার লোক আর সে যে পুলিশকে বিপথে চালনা করার জন্য বৃথাই চেষ্টা করছে, নবীনের বৈঠকখানার জানলার কাছে গিয়ে আমি সেই সত্যটা আবিষ্কার করতে পেরেছিলাম। চোর যদি বাইরের লোক হয়, সে এসেছে কাল রাত্রে, যখন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। চোরের পা তাহলে কর্দমাক্ত হতে বাধ্য, কিন্তু জানলার কোথাও বা ঘরের ভিতর কাদামাখা পায়ের কোনো ছাপি নেই। সুতরাং চোর রাস্তা থেকে আসেনি। তার উপর আবার দ্বিতীয় সূত্র, বাইরের চোর জানলার চৌকাঠ কাটতো বাইরে থেকে,
সেক্ষেত্রে চৌকাঠের বাইরে থেকেই বাটালি চালনার চিহ্ন থাকত, কিন্তু বৈঠকখানার জানলার ভিতর দিককার চৌকাঠেই চোর চালিয়েছে বাটালি। অতএব চোর বাড়ির লোক না হয়ে যায় কোথায়? বৈঠকখানার দরজায় কুলুপ লাগানো ছিল বটে, কিন্তু বাড়ির লোকের পক্ষে কুলুপের জন্য দ্বিতীয় চাবি সংগ্রহ করাটা কঠিন নয়। চোর যদি বাড়ির লোক হয় তাহলে কে সে? ভৃত্যদের কথা ছেড়েই দিই, ছবির মূল্য তারা অত শত বোঝে না। চারতলার সন্তোষবাবু, তিনি আবার সাধারণ সংসারী মানুষ, নিরীহ কেরানি, তিনিও সন্দেহের অতীত বললেই চলে। এবার বাকি রইল বিপিন। ছবিখানা সে সচক্ষে দেখেছে, হয়তো ভার্মিয়ারের নামও সে জানে, কিংবা কোনোভাবে এই ছবির বাজার দরও তার কানে উঠেছে। আমার সন্দেহ গেল তার দিকেই। নবীন এত তাড়াতাড়ি আমাকে খবর দিয়েছে যে আমার বুঝতে এটা অসুবিধে হলো না, বিপিন যদি চোর হয় তবে ছবিখানা এখনো বাড়ির বাইরে তিনি সরিয়ে ফেলতে পারেননি। ছবি নিশ্চয়ই তার ঘরের ভিতরেই আছে, কিন্তু সেটা কোথায়? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই বিপিনের ঘরে আমি গেলাম। দরজার কাছে পেলাম দুটো কাঁটা পেরেক, যেরকম কাঁটা পেরেক থাকে ছবির ফ্রেমে। মনে মনে ভাবলুম যে এখানে কাঁটা পেরেকটা পড়ে আছে কেন? পুরনো পেরেক, নিশ্চয়ই কোনো ছবির ফ্রেম থেকেই তুলে ফেলা হয়েছে। কিন্তু কোন ছবিতে পেরেক দুটো ছিল? সন্দেহ হলো ঠিক দরজার ওপরকার ছবিটায়। হঠাৎই আমার ভিতরে একটা সম্ভাবনার ইঙ্গিত জেগে উঠল, আর এইরকম ইঙ্গিতই যুগে যুগে ডিটেকটিভদের সমস্ত সমস্যার সমাধান করে দেয়। তখনই ছবিখানাকে পেড়ে দেখি আমার সন্দেহটা একদম সত্য। ফ্রেমের গায়ে ঠিক দুটো পেরেকের অভাব। তারপরেই ছবির পিছন থেকে বেরিয়ে পড়ল দ্বিতীয় ছবিটা। বিপিন পেরেক খুলে চোরাই মাল ছবির পেছনে লুকোবার সময় দেখতেই পাইনি যে দুটো পেরেক একদম স্থানচ্যুত হয়ে মেঝের উপরে পড়ে আছে, আর ওই তুচ্ছ দুটো কাঁটা পেরেকই তাকে ধরিয়ে দিল। গল্প স্বল্পতে আজ শুনলেন দুটি কাঁটা পেরেক। রচনা হেমেন্দ্র কুমার রায়। জয়ন্তর চরিত্রে অরিজিৎ, মানিক রাজীব, সুন্দরবাবু সোমক, নবীন তমজিৎ, ভৃত্য সোহম এবং বিপিন বাবু উজ্জ্বল। সম্পাদনা রিয়া। গল্প পাঠে ও আবহ নির্মাণে অর্ণব। গল্পের সূত্রধার সৌমি। সমগ্র পরিকল্পনা শুভদা।